নির্বাচনের আগেই সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এমনকি বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। কোথায় আছে হলে তো তারা ধরিয়ে ফেলতাম, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? পদত্যাগ করলে তারা এখানে বসতাম না। ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলে, তা নাহলে আমি না সামাজিক যোগাযোগ। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স হয়েছে ভাই, কয়দিন পরে এমনি মইরা যাবেন, বেশি দিন বাঁচবেন না এমনিতেও। বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না, কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। সরকার শেষ মুহূর্তে এসেও একের পর এক পদক্ষেপ নিয়ে আগামী নির্বাচিত সরকারের জন্য জটিল পরিস্থিতি রেখে যেতে চাইছে। কিন্তু কেন? উত্তর খুঁজতে ফিরে তাকাতে হবে ইউনূস সরকারের শুরুর দিনগুলোতে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশে আধিপত্য করার সুযোগ দিয়েছে। আভাস হয়ে জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার আশঙ্কায় সেনা প্রধানের চলাচলের পথে তৈরি করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়, যাকে বলা হচ্ছে রেড অ্যালার্ট সমতুল্য সতর্কতা। কয়েকজন উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়ার কথা শুনেই ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিও শুরুতেই ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন এবং সেইখানে সাংবাদিকদের এক করা প্রশ্ন শুনেই রেগে যান আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মানে কোনো না কোনো ভেজাল আছে এই উপদেষ্টার মধ্যে। আমরা গত ভিডিওতে এই বিষয় নিয়ে কয়েকটা বেশ ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করছে, অনেকেই বলাবলি করছে ভাই একটাও যেন পালাইতে না পারে, এবং যারাই পালাবে এই দায়ভার কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নেবে। এই কথা হয়তো বা শুনে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এবং তিনি ক্যান্টনমেন্টে বা বিমানবন্দরে সেখানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। তো মেয়াদ শেষ হওয়ার আগেই কেন তারা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন? চলেন এই বিষয় নিয়ে নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতকে দেওয়া ইকোনমিক জোনের জমির বরাদ্দ বাতিল করে সেখানে সামরিক কারখানার জন্য বরাদ্দ করা হয়েছে। সরকারের শেষ সময় এসে ভারতের প্রতি উষ্মা আর চীনের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। আর মাত্র এক সপ্তাহ পরে নির্বাচনের পর দায়িত্ব নেবে নতুন সরকার। এবারের নির্বাচনে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত, দুই দলই প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। অথচ সরকার শেষ মুহূর্তে এসেও একের পর এক পদক্ষেপ নিয়ে আগামী নির্বাচিত সরকারের জন্য জটিল পরিস্থিতি রেখে যেতে চাইছে। কিন্তু কেন? উত্তর খুঁজতে ফিরে তাকাতে হবে ইউনূস সরকারের শুরুর দিনগুলোতে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশে আধিপত্য করার সুযোগ দিয়েছে। হাসিনা বিরোধী আন্দোলন শুরু হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। ওদিকে ভারত ও বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে উত্তেজনার পারদ চড়িয়েছে। তবে এসব কথার লড়াই আর মিডিয়ায় পাল্টাপাল্টি কন্টেন্ট দুই দেশের মধ্যে ভেতরে ভেতরে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল। 2024 সালের 8 আগস্টে শপথ গ্রহণের পর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বাইরে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর ছিল চীনে। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ডক্টর ইউনূস প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেন। আলোচনা হয় $2.1 বিলিয়ন সহযোগিতার প্রতিশ্রুতি, মোংলা বন্দর এবং তিস্তা প্রকল্প নিয়ে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের কোন সরকার প্রধান দায়িত্ব নিয়ে প্রথম সফর করেন প্রতিবেশী দেশ ভারতে। 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কিংবা 1996 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতেই যান। কিন্তু ডক্টর ইউনূসের 1.5 বছরে বাংলাদেশের সরকার প্রধান যেমন ভারতে যাননি, তেমনি ভারতের সরকার প্রধানও বাংলাদেশে আসেননি। এমনকি দুই সরকার প্রধানের বৈঠক নিয়েও হয়েছে অনেক নাটক। কিন্তু এর মধ্যেই দুই দেশের মধ্যে ভেতরে ভেতরে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল। বাংলাদেশ ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে, সেটা বন্ধ হয়নি জ্বালানি তেল কেনাও, গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানিও চলছিল। কিন্তু যেসব বিষয়ে বাংলাদেশ ও ভারতকে মুখোমুখি দাঁড় করিয়েছে তার মধ্যে আছে ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি লালমনিরহাটে চীনের সহযোগিতায় বিমান ঘাঁটি করার পরিকল্পনা। ভারতের প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ। কিন্তু ট্রেড রেস্ট্রিকশন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ইত্যাদি পদক্ষেপ ভারতের সাথে সম্পর্ক আরও অবনতি ঘটিয়েছে। অন্যদিকে চীনের সাথে সম্পর্কের গভীরতা বেড়েছে। বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দর উন্নয়নে ভারত তাদের এক্সিম ব্যাংকের ঋণের ব্যবস্থা করেছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পর সিদ্ধান্ত হয় বন্দরটির উন্নয়ন করবে চীন। এজন্য ঋণ নেওয়া হবে চীন থেকে। 2025 সালের সেপ্টেম্বরে চীনা কোম্পানিগুলোর সাথে চুক্তি করে সরকার। ভারতকে হটিয়ে মোংলা বন্দরের দায়িত্ব দেওয়া হয় চীনের হাতে। এর মধ্যে সরকার পাকিস্তান থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনা, চীন থেকে J-10C যুদ্ধবিমান কেনার কথা জানায়। এর মধ্যে থান্ডার বিমানগুলো মূলত চীনে তৈরি। পাকিস্তান
অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসবে। এরপর বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তর করার জন্য চীনের সাথে চুক্তি। সীমান্তবর্তী লালমনিরহাটে না হলেও উত্তরবঙ্গে এই আধুনিক ঘাঁটি ভারতের কপালে ভাঁজ ফেলতে বাধ্য করবে। এছাড়া এখানে কৌশলগত UAV কারখানাও স্থাপন করা হবে, যেখানে উৎপাদন করা হবে সামরিক ড্রোন বিমান। সরকারের শেষ সময়ে অর্থাৎ গত সপ্তাহে হয় চুক্তিটি নিয়ে এরই মধ্যে আলোচনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর সর্বশেষ মিরসরাইয়ে ভারতকে বরাদ্দ দেওয়া জায়গা বাতিল করে সেখানে সামরিক কারখানা বানানোর সিদ্ধান্ত। যদিও সরকার এখনো নিশ্চিত করে বলেনি এই কারখানা কারা তৈরি করবে। তবে একই দিন চীনের সাথে সামরিক কারখানা করার চুক্তি এবং ভারতের অর্থনৈতিক জোনের চুক্তি বাতিল করায় দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে। প্রশ্ন হলো, সরকার শেষ সময় এসে কেন তড়িঘড়ি করে এসব পদক্ষেপ নিচ্ছে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, এর সবই চলমান প্রক্রিয়া, কিন্তু তারে মন্তব্যে খুশি হতে পারছেন না বিশ্লেষকরা। কারণ গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের দিকে ঝোঁক অনেক বেড়েছে, অন্যদিকে ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক অনেক কমেছে। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, চীনের সাথে অসম বন্ধুত্বের বিপদ আমাদের অজানা নয়। 2022 সালে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার পেছনে চীনের ঋণের ভূমিকা আছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উন্নয়নের জন্য তারা চীনের কাছ থেকে $1 বিলিয়ন ঋণ নেয়, কিন্তু বন্দরটির মাধ্যমে যতটা আয় আশা করা হয়েছিল তেমনটা না হয় ঋণের টাকা শোধ করতে না পেরে শ্রীলঙ্কা পুরো বন্দরটি চীনের কাছে 99 বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়। বন্দর হারিয়ে শ্রীলঙ্কার বিপদ আরও বাড়ে, আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়ে যায়, যার পরিণতিতে 2022-এর মহামন্দা দেখা দেয়। এ কারণে বিকল্প পথ খোলা না রেখে চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়াটাকে ভালো চোখে দেখছেন না অনেকেই। বিশেষ করে সরকারের মেয়াদ যেখানে আর মাত্র কয়েকদিন, সেখানে তড়িঘড়ি করে এসব পদক্ষেপের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে বলেন, হাসিনা সরকারকে উৎখাতে পেছনে পাকিস্তানের যে ইতিবাচক ভূমিকার কথা বলা হয় তা অনেকটাই চীনের সহযোগিতায়। অর্থাৎ হাসিনার পতন এবং ডক্টর ইউনূস সরকারের প্রতিষ্ঠার পেছনে চীনের ইতিবাচক ভূমিকা ছিল। বিদায়ের আগে সরকার কি সেই ঋণ কড়ায় গণ্ডায় পরিশোধ করে যেতে চায়? প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের। ডক্টর ইউনূস সরকার আগামী 12 ফেব্রুয়ারি এক সপ্তাহ সময় আছে, মাঝখানে বলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত মানুষের মনে একটা শঙ্কা আছে যে নির্বাচনটা হবে কিনা, এবং এই নির্বাচনটা হঠাৎ করে যদি বানচাল হয়ে যায় তাহলে কে করবে, কোথা থেকে হতে পারে? এটা সাধারণ সিভিল প্রশাসন থেকে হবে না, যদি হয়, কারণ এই সরকারটাই হচ্ছে সেনা সমর্থিত সরকার। এই সেনা সমর্থিত সরকারের সাথে আমরা বেশ কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে একবার পরিচিত হয়েছিলাম 2007-8 সালে। আজকে আবার 20 বছর পরে এসে আরেক সেনা সমর্থিত সরকারের সাথে আমরা পরিচিত হয়েছি। তো কাজে আজকে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় তাহলে এটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই বানচাল হয়ে যাবে। হয়তো প্রকাশ্যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু নেপথ্য শক্তি থেকে, ক্যান্টনমেন্ট থেকে এটি বানচাল হয়ে যাবে। যদি বিদেশি শক্তি হস্তক্ষেপ করে তাহলেও সেটা মাধ্যম হয়ে আসবে ক্যান্টনমেন্ট। কিন্তু এখনো কি শঙ্কা আছে নির্বাচন না হবার? সেনাপ্রধান কিন্তু চষে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সিভিল প্রশাসনের সঙ্গে কথা বলছেন। যেমন গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কেন এ কথা বলছেন? নেপথ্যে কি কোনো কারণ আছে? আমরা সেই কারণগুলো বা আলাপগুলো করবারই চেষ্টা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের ঠিক আগ মুহূর্তে বলা যায় যে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু পর্দার আড়ালে কি অন্য কিছু ঘটছে? সেনা সদরের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা, চেইন অফ কমান্ডের ফাটলের গুঞ্জন আর সেনা প্রধানকে ঘিরে রেড অ্যালার্ট। কেন হঠাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তা এতটা জোরদার করা হলো? এটি কি কেবলই গুজব, নাকি সত্যিই কোনো অভ্যন্তরীণ অস্থিরতার আভাস? জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার আশঙ্কায় সেনা প্রধানের চলাচলের পথে তৈরি করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়, যাকে বলা হচ্ছে রেড অ্যালার্ট সমতুল্য সতর্কতা। বিশেষ করে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদল বা ক্লিনজিং প্রক্রিয়া চলেছে তা নিয়ে বাহিনীর একাংশের মধ্যে অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চেইন অফ কমান্ড অটুট রাখা এখন সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই অসন্তোষের মূলে কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা রাজনীতিকরণের প্রভাবে বাহিনীর ভেতরে একটি আদর্শগত বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষকে বিএনপি জামাতপন্থী এবং অন্য পক্ষকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এই পারস্পরিক অবিশ্বাসকে কাজে লাগিয়ে
কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিদ্রোহ বা নাশকতার মতো ঘটনা ঘটাতে না পারে, সেজন্যই গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাপ্রধান নিজেও কিন্তু বসে নেই। সাম্প্রতিক সেনানিবাস সফরগুলোতে তিনি অফিসার এবং জওয়ানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, শৃঙ্খলা সেনাবাহিনীর মেরুদণ্ড, এখানে দলাদলির কোনো সুযোগ নেই। এবং সেনাপ্রধান সার্বিকভাবে একটি বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী কারো পক্ষপাতিত্ব করবে না। কয়েকদিন আগে এক বক্তব্যে তিনি এমনটাই বলেছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকেও সতর্ক করেছেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির ক্ষত এখনো শুকায়নি। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের নিরাপত্তা তাই কেবল তার ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মতে চেইন অব কমান্ড ভেঙে পড়ার যে কোনো চেষ্টা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সেনাবাহিনী কি পারবে অভ্যন্তরীণ বিভেদ আর গুজবকে জয় করতে? ভিডিওটা শেয়ার করে দেবেন। লাল পাসপোর্ট কেন তারা জমা দিবেন এবং তাদের হিসাব কিতাব না মিলিয়ে কেন তারা দেশ ছাড়বেন? অবশ্যই তাদের হিসাব আমাদের নিতে হবে। কোন উপদেষ্টা কি করলো না করলো, উপদেষ্টা সবারই নামে কিন্তু এই দুর্নীতির অভিযোগ আছে। ডক্টর ইউনূস থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এরপর হচ্ছে হলো আপনার উপদেষ্টা রেজওয়ানা, মানে যারাই আছে না কেন সকলের নামে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে। তো এরা কেন হিসাব কিতাব না দিয়েই সব গাট্টি বস্তা বেঁধে নিয়ে তারা যাওয়ার একটা প্রস্তুতি আগেই নিয়ে ফেলছে। যদিও তারা অজুহাত দিচ্ছে যে নির্বাচনের শেষে একটা তালমাটাল গোলমাল হয়ে যেতে পারে, তখন হয়তো বা তারা দেশ থেকে বের হতে পারবেন না। কিন্তু এটা আসলে কতটুকু ভালো কাজ হবে বা কতটুকু ভালো হবে আমাদের দেশের জন্য? তারা তো হইতে পারে 200-400 কোটি টাকা মেরে দিয়ে তারা নিয়েও যেতে পারে, তাই না? তো যাই হোক, এখন আপনাদের মতামত লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং আজকের নতুন ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বলবেন।